আমি পরে বাসায় আসছি, আসার পর তাকে আমি দেই নাই কেন, আমার বাবার সামনে আমাকে এখানে কামড় মেরে আমাকে দেই নাই কেন মানে কি? মানে শারীরিক সম্পর্ক তার কেন হয় না আমার হাজবেন্ডের সাথে? বেশি তো বেশি, এখানে অত্যাচার তো হতো। আমি না যদি বলতাম আজকে শরীর ভালো না, খারাপ না, মারধর করতো। মিলিত হওয়ার জন্য? হ্যাঁ সিরিয়াসলি? হ্যাঁ, আমার বাবা সহ আমাকে মারছে, আমার চেহারাটা বিপর্যস্ত করে দিত। আপনি কি বলেন, আমার যেদিন আমার ছেলে হবে আমি সেদিন তাকে দিয়ে গেছি। এখানে আমার সিজার হবে, সকালবেলা আমি ফরজ গোসল করতে যাই, আমার পেটে পেন ওঠে। তখন আমরা যখন আমার ভিতরের অংশটা খেয়ে ফেলি, তখন কিন্তু আমরা কুচুটাটাকে ফেলে দিই। সেটা কোথায় ফেলি সেটা কিন্তু আমরা জানি না। আমি হিসি ওনার কাছে সেরকম, ওনার প্রয়োজন হচ্ছে, উনি আমাকে ইউজ করতেছে, প্রয়োজন শেষ ফেলে দিচ্ছে। মানে উনি এটা কি মনে করে, শারীরিক সম্পর্কে মনে করে যে স্বামী স্ত্রীর সবচেয়ে বড় সম্পর্ক এটাই। বউকে আমি কি দিলাম না দিলাম সেটা আমার দেখার বিষয় না। একটু ভালো কথাও না। আপনার পাশে কেউ দাঁড়ায়নি এই পুরো লাইফে? আমি একা যুদ্ধ করতেছি, এই মনে হয় কি জানেন, মাঝে মাঝে মানে পুরো পৃথিবীটা না আমার জন্য। ধরেন বিসিএস চাকরির জামাই কিংবা দেশের সর্বোচ্চ পোস্টগুলোতে যারা চাকরি করেন, সেই পরিবারে আপনার বিয়ে আসলো, মেয়ে আছে আপনার, মেয়েটাকে বিয়ে দিলেন এই চিন্তা করে যে মেয়েটা খুব ভালো থাকবে। আদতে কি থাকে আসলে? যেই সরকারি চাকরি, যেই বড় অফিসারকে জামাই করার স্বপ্ন, সেই স্বপ্নগুলো কোথায় গিয়ে দাঁড়ায়? দিন শেষে কি হয়? আমার স্টুডিওতে আজকে এরকম একজন মানুষ, যিনি এরকম একজন মানুষের ওয়াইফ, হয়তো নাম বললে সবাই চিনবেন, আমরা নামটা গোপন রাখতে বাধ্য হচ্ছে আসলে, বাট ঘটনাটা আপনার শোনা উচিত। শিখবেন, সতর্ক হবেন। স্ক্রলে দেখানো নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের সঙ্গে যদি নিজের গল্প শেয়ার করতে চান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চেষ্টা করছি আমরা নিজেদের মতো করে সচেতনতা তৈরি করবার জন্য। জীবন নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয়। চোখ ছলছল করছে কেন? ছোটবেলা থেকে আমি শহরে বড় হয়েছি, আমার জন্মের পর থেকে দেখি আমি আমার বাবার 3 তলা বাসা, আমার জন্ম 96 সালে। তো তখন থেকে আমি শহরে বিলং করি। তো আস্তে আস্তে পরিবারের বাবা অনেক আমার আদর করতো, কিন্তু বাবাকে কাছে তো তেমন ভয় পাইতাম না। তো আমরা 2 বোন 1 ভাই, আমি সবার ছোট। মার কথাই পুরো ফ্যামিলিটাই চলতো, আর মা যেটা বলতো সেটাই হতো। তো আমার মা আমাকে অনেক শাসনে রাখতো, কারোর সাথে মিশতে দিত না, কারোর সাথে কথা বলতে দিত না, একা আবদ্ধ ঘরের মধ্যে থাকতো। আবার কারোর সাথে মিশতে দিত না, কারোর সাথে মিশলে বকা 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 দিত, মারধর করতো, কেন মিশতেছো, কেন এই করতেছো। এইভাবে আস্তে 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 বড় হই। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমি স্কুল থেকে আমার বাবা আমাকে নিয়ে আসলো যে তোমার আম্মু অসুস্থ, তুমি বাসায় আসো। আমি তখন ক্লাস 8-এ উঠছি, 2 মাস না 3 মাস ক্লাস করতেছি। তখন মার্চে এই 6-7 তারিখে হবে এরকম, 2010 সালে। আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমাকে এইভাবে বলে নিয়ে আসা হইলো। এসে বাসায় এসে তো আমার অভ্যাস ছিল যে স্কুল ড্রেস খুলে ওড়নাটা খুলে গামছা নিয়ে সারা সিঁড়ি দৌড়াদৌড়ি করতাম। তা আমার আম্মু বলতেছে রুমে যাও। কেন আম্মু, কী হয়েছে, তুমি অসুস্থ, আব্বু বলে নিয়ে আসলো, তো আমি রুমে কেন যাব? বলতেছে না তুমি রুমে যাও। আচ্ছা আমি রুমে গেলাম। তো কতক্ষণ পরে আমার খালা আসলো, এসে বলতেছে তোকে দেখতে আসছে। তখন আমি অনেক ছোট, বিয়ে কি জিনিস, তখন আমার 14 বছর বয়স। ও মাই গড। বিয়ে কি জিনিস সেটাই তো বুঝতাম না, যে একটা মেয়ে আর একটা ছেলে যে প্রেম করে, কিভাবে প্রেম করে সেটা তো বুঝতাম না, একদমই ছোট ছিলাম। তখন তো আমার শৈশবকাল। সে দেখতে আসলো, তা আমি তো বাচ্চা বললাম, আমাকে অনেক ধরনের প্রশ্ন করলো, আমি কোনো কথা উত্তর দিতাম না, কোনো কথা উত্তর দিইনি তাকে। আমি কী দিব তাকে, আমি বাচ্চা পোলাপানতি করতেছিলাম। তো সে আমাকে দেখে যাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে আমার পরিবারের সাথে কথাবার্তা বলে তারা দেখতে আসলো। আমার পরিবার গিয়েছে এখানে, আমার বড় বোন, আমার বাবা, আমার খালা সবাই গিয়েছে ওর বাড়ি দেখতে। দেখে আসার পরেই বলতেছে যে ছেলে ভালো, বিয়ে দেবি।
আর কোনো খোঁজ খবর নেয়নি তারা, টোটালি কোনো খোঁজ খবর নেয়নি। মানে ছেলে তো একটা ভালো চাকরি করে, মিশনে গেছে, মানে সব কিছু মিলে। তো আমাকে দেখতে আসলো, আসার পর আমাকে দেখার পরে আমাকে সাইন করতে বলতেছে। আমার বড় বোনকে জিজ্ঞাসা করছে, আপু আমি এখানে সাইন কেন করব, কি হয়েছে? আমার বড় বোন কান্না করে। আমি বললাম যে তোমার বিয়ের সাথে আমাকে কেন বলায়, আমি কেন নিচে নামবো? তো আমার 3তলা রুমে রাখা হয়েছে, 2তলায় ওনারা আছে। তো নিচে নামার পরে আমার শাশুড়ি আমার হাতে আংটি পরাই দিল। ধর পরে একটা মেয়ে, প্রত্যেকটা মেয়ের জীবনে স্বপ্ন থাকে যে সে একটা বউ সাজবে। প্রত্যেকটা মেয়ের জীবনে একটা স্বপ্ন থাকে যে আমার একটা সুন্দর বিয়ে হবে, বউ সাজবো, ধুমধাম করে বিয়ে হবে। যখন আস্তে আস্তে মানুষ বোঝার বয়স হয় তখন কিন্তু একটা মানুষের স্বপ্ন থাকে। তো আমাকে টোটালি জোর করে বিয়ে দেওয়া হইলো। যেদিন দেখতেছে সেদিন তারা উঠাই নিয়ে চলে গেছে আমাকে। আমাকে কোনো প্রিপারেশনই দেয় নাই যে আমি ওখানে যে কি বলবো, কি করবো, আমি কিছুই বুঝতেছিলাম না। তারপর বড় বোনের শাড়ি পরে বিয়ে করছি। বড় বোনের শাড়ি পরে বিয়ে হলো। আমাকে বিয়ে বিয়ে করার পর আমাকে বাড়িতে নিয়ে যায় সিএনজিতে করে। তখন তো বুঝতাম না, 14 বছরের মেয়ে আর কি বুঝে। আমার শৈশবকাল নষ্ট হয়ে গেল। একটা মানুষের যখন বিয়ে হয়, একটা মেয়ে মানুষ যখন বিয়ে হয়, তার মধ্যে আমার শহরের জন্ম, শহরেই বড়। আমার বিয়ে হয় আমার গ্রামে। গ্রামের মানুষ সবাই ভালো মনের মানুষ, বাট গ্রামের মানুষ একটু অন্য টাইপের হয় আর কি, যে বউ ওই কাজ পারে না, ওই কাজ পারে না। আমি তো শহরে বড় হয়েছি, আমি তো গ্রামের কোনো কাজ পারার আমি কথাও না। পারার কথা না। মাটি চুলা কীভাবে রান্না করে, কিভাবে কি করে, আমি তো কিছুই পারার কথা না। তারপরেও ঠিক আছে, আমার হাজবেন্ড মানে নেওয়ার চেষ্টা করে যে ছোট মেয়ে বিয়ে করছি। সব কিছু মিলে আমার বিয়ে হলো। তো বিয়ে হওয়ার পর 2 দিন আমাকে শ্বশুরবাড়ি রাখা হলো। 2 দিন আমাকে নিয়ে আসা হলো না। আমি তো কান্নাকাটি, আমার আম্মু বাসায় চলে যাবো, আমি এখানে কেন আসছি। এই যে শুরু হলো আমার জীবনে একটা যুদ্ধ। এই যে একটা যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধটা মনে হয় আমার এখন পর্যন্ত করতে হতেছে। সে তার আমার বেকার ছেলের কাছে তো বিয়ে দেওয়া হয়নি। আমার তো পড়াশোনা করানো উচিত ছিল তার, আমাকে পড়াশোনা করায়নি তারা। সে আমাকে খরচই দিত না, টোটালি কোনো খরচ দিত না। তো এরকম করতে করতে 2-3 মাস হয়ে গেল। আমি তারপর যুদ্ধ করে স্কুলে গেতাম। ক্লাস 8-এ পড়ি, তখন আমি তো প্রথম সেমিস্টারই পরীক্ষা দিইনি। কতটা ছোট আমি। আর বিয়ে বাসায় তো থাকলে মার একটা মানসিক টর্চার, মার কথা তো নাই বলি, যেটা হোক সে তো জন্ম দিচ্ছে, কিন্তু মার মানসিক টর্চারটা অনেক কঠিন ছিল আমার। কিরকম? অনেক মারধর করতো আমাকে, কেন? একটু কিছু হলে মারধর করতো। আমার মুখটা অনেক খারাপ, অনেক বাজেভাবে গালিগালাজ করতো আমাকে। আসলে কি, আমি অনেক সুইসাইড করার চেষ্টা করছি, কিন্তু ওই যে বলে না, আল্লাহ যে কয়দিন হায়াত রাখে মানুষ তাকে সে কয়দিন আল্লাহ নেয় না, যে হায়াত যে কয়দিন থাকে আল্লাহ মানে তাকে সে কয়দিন বাঁচায় রাখে। মা মারে গালায়, কিন্তু সেটা তো একটা লেভেল আছে। তো আমি এরকম করতে করতে আমার শাশুড়ি বলে, তোর এই বউ থাকবে না, তোর এই বউ চলে যাবে, তোর বউর বাচ্চা দিয়ে তোর ধরাই দিয়ে। বাচ্চা, আমার বাচ্চা পেটে, আমি জানি না। আমার বিয়ে 4 মাস পরে আমার বাচ্চা পেটে আসে। আমার 14 বছরে আমার বাচ্চা পেটে আসে। বাচ্চা পেটে আসার পর আমার হাজবেন্ড তো আমাকে খরচ দেয়ই না, টোটালি কোনো খরচ দেয় না। মানে আমি বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ি বাবার বাড়ি মিলেই থাকতাম। তো ও আসলে আমাকে 50 টাকা, 100 টাকা, ঊর্ধ্বে 500 টাকার নিচে কোনোদিনও আগে দিয়ে যেত না। বিয়ের পর বাবা মার কাছে যাইতেও কিন্তু লজ্জা করে। আর আমি একটু চাপা স্বভাবের মানুষ, আমি কারোর কাছে মুখ ফুটে কোনোদিন কোনো কিছু চাই না যে আমার এই জিনিসটা লাগবে। তো আমার বাচ্চা পেটে আসলো, আমার বড় বোন দেখে বলতেছে, আমার সিমটম দেখে বলতেছে
তোর তো বাচ্চা পেটে। কি বলো আপু, ছড়ো, আমার বাচ্চা পেটে থাকবে কেন, আর বাচ্চা কীভাবে পেটে আসে? আমি তখন বুঝতামই না। তখন সবাই বলতেছে এত ছোট মেয়ে, 14 বছরের মেয়ে, বাচ্চা পেটে, ওই তো বাচ্চা, জীবন একটা রিস্ক হয়ে যায় না, এত ছোট বাচ্চা, মানে বাচ্চা পেটে আসছে। বাচ্চা কি নর্মাল হয়েছে না, নাকি সিজারে। সিজার করতে হয়েছে? তো কয়টা বাচ্চা আপনার আমার এখন? 2টা বেবি, একটা ছেলে একটা মেয়ে। বিয়ের কত বছর হলো এখন? আমার বিয়ের এখন 2010-এ, তো 14 বছর। এর মধ্যে কি পড়ালেখা শেষ করতে পারছেন? না। পড়তে দেয় না আর? নিজে কোনো চাকরি বাকরি ব্যবসা কিছু করতে পারেন নাই? আমি আমি আসতেছি কথাটা। তো আমার বাচ্চা পেটে থাকা অবস্থা আমাকে মানসিক টর্চার। প্রত্যেক মেয়ের না ভাইয়া জীবনে একটা চাহিদা থাকে, আমার বাবার কাছে হোক বা স্বামীর কাছে হোক, যে আমার এই জিনিসটা শখ, আমার এই জিনিসটা প্রয়োজন, সবাই কিনতেছে, আমি কেন কিনতে পারতেছি না, আমার কেন ইচ্ছা হয়, আমার তো ইচ্ছা হয়। যখন আমার হাজব্যান্ডের কাছে চাইতে যাব, তখনই অশান্তি, মারধর, অত্যাচার। আমার কাছে টাকা নাই, আমি কই থেকে দিব, কিভাবে দিব? ঠিক আছে, মানে নিয়ে চলতাম। তো আমার বাচ্চা এইভাবে আস্তে আস্তে হয়, আমার হঠাৎ করে আমার পেটে বাচ্চা নড়া বন্ধ হয়ে যায়। তো আমি ওকে ফোন দিই যে আমার পেটে বাচ্চা নড়তেছে না, আলতা করতে হবে, আমার কাছে টাকা নেই। আমার শ্বশুরবাড়ি আমার বাবার বাসা বেশি দূর না, ডিফারেন্স না বেশি। তো আমার শাশুড়ি আমার দেবরকে দিয়ে 500 টাকা পাঠাইছে যে আলতা করে আসো। হ্যাঁ, বাচ্চা পেটে থাকলে তো একটা ভালো কেয়ার লাগে, যত্ন লাগে। আমার অল্প। সে যে এত কৃপণতা করতেছে, সে কি অনেক গরিব, অনেক দায়িত্ব নাকি? না, তার বাবা ছিল না। হ্যাঁ, তো তার কারণ তার তার যে পজিশনের কথা বললেন, মাসে 70,000 থেকে 80,000 টাকা বেতন হওয়ার কথা তার। অত না, বাট আছে, ওর সব কাছাকাছি মিলে এটাই আছে। হওয়ার হ্যাঁ কথা, হ্যাঁ। হ্যাঁ। তো কৃপণ, ভাইয়া কৃপণের যদি ব্যাখ্যা দেই, তাহলে পৃথিবীতে সবচেয়ে আমার চোখে উনি সবচেয়ে বড় কৃপণ। আমি যদি ব্যাখ্যা দিই আপনাকে, দেন। বলতেছি। তো আমাকে সে 500 টাকা পাঠাইলো। এর মধ্যে কি করতো, ডাক্তার দেখানোর খরচ? ডাক্তার ডাক্তার দেখানো কোনো খরচ নেই, আমাকে আলতা খরচ জন্য 500 টাকা পাঠাইলো। এর মধ্যে কি করতো, বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি উনি ছুটি আসতো, আম্মা, মানে আমার শাশুড়ির কাছে সব টাকা পয়সা থাকতো। আমার শাশুড়ি কি করতো, ছুটি আসার সাথে সাথে দরজার কাছ থেকে সব টাকা রেখে দিত। ওর কোনো টাকা ওকে দিত না, একটা ছেলেই তো, কোনো টাকা দিত না। আম্মা, আমি রাবেয়াকে নিয়ে, আমাকে কথা বলতো যে ওকে নিয়ে আমি যাবো বাপের শ্বশুরবাড়ি যাবো, কিছু টাকা দেন, অথবা ওকে নিয়ে একটু ঘুরতে যাবো, কিছু টাকা দেন। এভাবে চেয়ে 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 নিত। হ্যাঁ, তুমি তো বিয়ে করছো, তোমার তো টাকা বউ আছে, তোমার তো একটা এক্সট্রা খরচ আছে, সেটা দেখতে হবে না? তো এরকম ভাবে মেনে নিতাম যে ঠিক আছে। তখন তো ছোট ভাই, কি মেনে নিব আর কি মানে নিব, মানে দেখতাম আর মনে লুকে লুকে কান্না করতাম যে কি পাপ করছিলাম, এমন একটা স্বামী পড়লো কপালে। তো আলতা করলাম, করার পরে বললো যে আমার প্রচণ্ড টেনশনের থেকে অক্সিজেনের প্রবলেম হচ্ছিল, বাচ্চাটা নড়তেছিল না। তো এইভাবেই চলতেছিল। তো আমার যখন এখানে আর একটা কথা বলি, ভাইয়া, উনি ভালোবাসা কী জিনিস সেটা উনি বুঝতো না। মানে আমাকে ভালোবেসে যে একটা মেয়ে, একটা ছেলে, একটা হাজব্যান্ড, একটা ওয়াইফকে যে ভালোবেসে একটা কথা বলবে, অথবা সুন্দর করে একটা কথা বলবে, সে যদি কোনো কিছু দিতে না পারে, সে বুঝিয়ে বলবে যে আমি জিনিসটা পারতেছি না, আমি নেক্সট টাইম দিব, সে কথা বলা বলতো না আমাকে। তার পরিবার আমাকে অনেক অপমান করতো, অনেক। বলতো কি, তোমার কি গায়ে কথা খুঁড়ে পড়ছে, বলতেছে তো বলুক, সমস্যা কি? তো আমি তখনও মেনে নিতাম যে ঠিক আছে, ওর বড় বোন, ওর বড় বোনের হাজব্যান্ড, ওর বড় বোনের 2 ছেলে, মানে অনেক ধরনের খোঁচামেরা কথা বলতো আমাকে। কারণ কাজ টাজ করতে পারতাম না, বুঝতাম না কাজ টাজ, রান্না বান্না করতে পারতাম না, অনেক ধরনের খোঁচামেরা কথা বলতো। এবার ছেলেটা হওয়ার, ও এখানে কথাটা বলি, ওর চাহিদা বেশি, মানে শারীরিক সম্পর্কের দিক থেকে
ওই যে একটা কথা আছে না ভাইয়া, কলার চুচা ভিতরের অংশ যে পর্যন্ত আছে সে পর্যন্ত চুচার দাম থাকে। যখন আমার ভিতরের অংশটা খেয়ে ফেলি তখন কিন্তু আমরা চুচাটাকে ফেলে দিই। সেটা কোথায় ফেলি সেটা কিন্তু আমরা জানি না। আমি হয়েছি ওনার কাছে সেরকম। মানে মানে উনি আমাকে, ওনার প্রয়োজন হচ্ছে, উনি আমাকে ইউজ করতেছে, প্রয়োজন শেষ ফেলে দিচ্ছে, তারপর আর তার কোনো কথা নেই। মানে উনি এটা কি মনে করে, শারীরিক সম্পর্কে মনে করে যে স্বামী স্ত্রীর সবচেয়ে বড় সম্পর্ক এটি। বউকে আমি কি দিলাম না দিলাম সেটা আমার দেখার বিষয় না। একটু ভালো কথাও না। না, উনি এটা কি মনে করে সবকিছু। উনি বলছিলেন শারীরিক চাহিদা অনেক বেশি, মানে হাউ মাচ, বাট জিনিস বেশি তো বেশি, এখানে অত্যাচারও তো হতো। আমি না যদি বলতাম আজকে শরীর ভালো না খারাপ লাগতো, মারধর করতো। মিলিত হওয়ার জন্য? হ্যাঁ সিরিয়াসলি? হ্যাঁ, আমার বাবা সব আমাকে মারছে, আমার চেহারাটা বিপর্যস্ত করে দিত। এটা হইতে পারে না। এটা হয়েছে আমার সাথে। তো আপনি কি বলেন, আমার যেদিন আমার ছেলে হবে আমি সেদিন তাকে দিয়ে গেছি। এখানে আমার সিজার হবে, সকালবেলা আমি ফরজ গোসল করতে যাই, আমার পেটে পেন ওঠে, তখন আমি অনেক ছোট, পেন ওঠে। সে তো বেকার না ভাইয়া, আমাকে কোথায় অপারেশন করাইছে জানেন? সরকারি সরকারি হসপিটালে, মা শিশু কল্যাণ যেরকম, যেটাতে কোনো রকম কোনো কেয়ারিং নাই। তো 2 দিন ব্যথা ছিল আমার, 2 দিন ব্যথা সহ্য করছি। সে আমাকে ভালো ক্লিনিকে নিয়ে যায় নাই, সে আমাকে ওখানে নিয়ে গেছে, ওখানে অপারেশন করলে করো, না করলে না করো। মানুষ। তো অপারেশন করতে যাব, স্বামী তো, কারণ একটা ছোট বয়সের মেয়ে বুদ্ধি হারা গেই তার স্বামীকে দেখছে, তার স্বামীকে আঁকড়ে ধরে তো থাকবে। আমি অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আমি ওনাকে দেখে যেতেছিলাম, যে ওনাকে দেখে তারপরে আমি অপারেশন থিয়েটারে যাবো। উনি নাই, উনি কই যেন চলে গেছে। তখন আমি অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছিল। 2-3 ঘন্টা আমি কাউকে চিনি নেই, কারণ 14 বছর বাচ্চার একটা অপারেশন, এত বড় মেডিসিন, এতগুলো মেডিসিন গেছে, আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছিল। অপারেশন করার পরে 2 দিন পরে ও কি করছে জানেন? আমার মাও হসপিটালে, ওর মাও হসপিটালে। আমার আব্বু এখন এই কথাটা বলে, 2টা পরোটা ওর মার জন্য, একটা ডিম ভাজি। আমি যে আছি, আমার মা যে আছে, সে লাগে নাই, শুধুমাত্র ওর মার জন্য খাবারটা নিয়ে আসছে। তো আমি এই এই কথাগুলো আমি শুনি, জানেন, আমার বিশ্বাস লাগে না মাঝে মধ্যে। আমার মনে হয় যে মানুষ এরকম হয়, কেমনে পারে? ভাই আমি বা মার কাছে যতই অত্যাচার হইতে হয় না কেন, আমি তো সচ্ছল ফ্যামিলিতে, একটা ভালো ফ্যামিলিতে বিলং করতাম। সে আমাকে যে যে অত্যাচারগুলো করছে, আপনার গায়ে হাত তুলতেছে, আপনি সহ্য করলেন কেন? বাবা মা মেনে নাও, স্বামী তো। আপনার বাবা মারে বলছেন যে আমার মারে? হ্যাঁ, ওনাদের সামনে আমাকে কত মারছে। অন্যদের সামনে? ওরা ওরা তারপরে আপনাকে সংসার করতে দিয়েছে তার সাথে? হ্যাঁ, এটাই তো আমার বাবা মার সাথে আমার যুদ্ধ। কেন? বোঝা হয়ে গেছিল ওনার কাছে। আসলে তো কেন? আমার 2টা ছেলে মেয়ে আছে, দেখবে কি? আপনার একার ছেলে মেয়ে না? তো আমার অপারেশন হইলো, 9টা সেলাই পড়লো, বাচ্চাকে নিয়ে চলে আসলাম বাবার বাসায়। আমার বাবা অনেক আদর করতো আমাকে, অনেক আদর করে, এখনো করে। 9 কেজি মালটা নিয়ে আসলো আমার জন্য, আমার মেয়ে ছোট, আমার মেয়ের ঘাটা তো শুকাইতে হবে, সেলাই কাটতে যাইতে হবে না আমার। আমি ওনাকে ফোন দিলাম, কোথায় তুমি, আমার তো সেলাই কাটতে যাইতে হবে, মেয়ের ছেলেটাও ছোট, আম্মু ছেলেটাকে রাখছে, তা তুমি আসো। ওর একটা বোন ছিল, মারা গেছে, ওদের অত্যাচারী, আমার হাজবেন্ড আমার শাশুড়ির অত্যাচারী করছিল, ছোট ছোট বাচ্চা রেখে। ওনার আপন বোন? হ্যাঁ, ওরা 2 বোন ছিল, ওদের অত্যাচারী করছে, 10 লাইন আত্মহত্যা করছিল। ওনার আপনার হাজবেন্ডের আপন বোন? হ্যাঁ,
ওদের অত্যাচারী। আমার শাশুড়ি আমার হাজবেন্ডের অত্যাচারে 2টা ছোট ছোট বাচ্চা রেখে আমার শাশুড়ির কাছে রেখে সারা রাত আমার শাশুড়ির সাথে ঝগড়া করছে। আমি মানুষের মুখে আর কি শুনি, আর বিয়ের আগে তো মানুষের মুখে শুনি যে সারা রাত ও ঝগড়া করছে আমার শাশুড়ির সাথে। ঝগড়া করার পর পরের দিন সকালবেলা ট্রেন লাইন, আমার শ্বশুরবাড়ির কাছে ট্রেন লাইন, একটু আগে গেলে ট্রেন লাইন। এত যে অত্যাচার সহ্য করতেছেন আমার প্রতিটা বিয়েতে না মুহূর্তে। আমার ভাইয়া রাজি ছিল না। আমার ভাইয়া বলছিলাম মুই এখানে বিয়ে দিও না, ওর সাথে ওদের পরিবার সাথে আমাদের পরিবার যায় না, তুমি বিয়ে দিও না, আমরা যেরকম পরিবার আমরা যেরকম পরিবারই দাও। কেন মানুষ তো সিঁড়ির ধাপে উপরে ওঠে, তুমি কেন নিচে নামাচ্ছ ওকে? শোনে নাই। তো সেলাই কাটতে আমি একাই চলে গেলাম। কাঁচা সেলাই, রাস্তা খুবই খারাপ, তখনকার যুগে রাস্তাগুলো অনেক খারাপ ছিল। পেটটা অনেক কষ্টে ধরে কান্না করতে করতে গেলাম। যখন প্রত্যেকটা সুতা বের করে, পাশে কেউ নাই আমার, আমি একা। ডাক্তার বলতেছে আপনার সাথে কেউ নাই। বুঝছি না সে কি করছে, তার ওই যে বোনটা মারা গেছে বোনের জামাইকে ফোন কিনে দিতে গেছে। অনেক বড় দায়িত্ব। আমার সেলাই কাটার দরকার নাই, তার বোনের জামাইয়ের ফোন কেনা দরকার, তো ফোন কিনে দিতে গেছে। এইভাবে আপনার পাশে কেউ দাঁড়ায় নেই এই পুরা লাইফে। আমি একা যুদ্ধ করতেছি। এই মনে হয় কি জানেন, মাঝে মাঝে মানে পুরো পৃথিবীটা না আমার জন্য, পৃথিবীটা আমার জন্য না। আপনি ফাইট ব্যাক শুরু করলেন কবে থেকে? 2 বছর যাবত বলেন। বলতেছি। এই তো কষ্টের এই কষ্ট আমাকে ব্যথিত করতেছে। আমার ওইটা দরকার। আপনি কেমনে ফাইট ব্যাকটা আমি এটা করলেন? বলতেছি ভাইয়া, একটু বলি। অত্যাচার তো শেষ হয়নি, আর হচ্ছে। তো একটা মেয়ের জীবনে বিয়ে যেমনই হোক, ম্যারেজ ডে, জন্মদিন, সব কিছু কিন্তু স্পেশাল। আমার জীবনে কোনো কিছু স্পেশাল নাই। আমি কি পোশাক আশাক পরি সেটা জানে না, কারণ সে সেটা কখনোই দেয় না আমাকে, আমার বাবা দেয়। আর সব কাপড় চোপড়, এই যে আমি যেটা পরে আসছি এখন না ভাই এইটার মধ্যে দিচ্ছে আমাকে। সে কোনোদিন আমাকে 2000 টাকা দামের কোনো কাপড় চোপড় কিনে দেয় না, কারণ তার কাছে নাই টাকা, সে পাবে কোথায়? তো ছেলে হওয়ার পর বাবা বাসায় থাকলাম 4 বছর, 3.5 বছর। 2014-তে আমি ঢাকা চলে গেলাম ওনার সাথে। মনকে শান্ত হয়ে যেতে পারতাম ভাইয়া যদি ঢাকা যে উনি বলতো যে একটা তোষক কিনছি, আমার আপাতত এখন নতুন সংসার, একটা তোষক আপাতত কিনছি, 2টা বালিশ কিনছি, তুমি ছেলে আর আমি কোনো তো কষ্ট করে থাকি, আস্তে আস্তে সবকিছু হয়ে করবো। যাবে, হ্যাঁ। হ্যাঁ, সে কি করলো, বস্তির মানুষ যারা বিক্রি করে পুরান খাট তোষক বালিশ, সেগুলো আমাকে কিনে দিল, বস্তিতে রাখলো। সিরিয়াসলি? যে ফার্স্ট রুমে গোসল করলে উপর দিকে থেকে আরেকজন দেখতো। রান্নাঘরে রান্না করতে গেলে 3-4 জন একসাথে 2 চুলা রান্না করতাম, মেনে নিতাম, ঠিক আছে। আমার এটাই ভুল হয়েছে, ছোটবেলা থেকে মেনে নিয়েছি, হুম, আমি মানি। এটা আমার ভুল হয়েছে। মেনে নেওয়া ভুল, এটা আমি মানি। আমি শিখছি ইদানিং। আমার বাবা মা চিন্তা করে আমার মেয়ে ডিভোর্স হয়ে গেলে আমার মান সম্মান যাবে। আরে জীবন চলে যায় সেটা বড় কথা না, মান হ্যাঁ, সম্মান যাবে। ওনারা চিন্তা করে ওনাদের মান সম্মান, কারণ ওনারা ভালো আছে, তো মান সম্মান গেলে তো ওনাদের ক্ষতি। আমি যে খারাপ আছি এটাকে দেখবে, আমি না তো, আমার সাথে সাথে আমার 2টা সন্তান, ওরা কি করছে, ওরা কি ভুল করছে, ওরা কি পাপ করছে। আমার ছেলে মেয়ে দেখলে বলবেন যে রাজপুত্রের মতো। আমার ছেলের আমি 14 বছর ছোট। আপনার সেকেন্ড বেবি হয় কত বছরে? আমার বিয়ের 4 বছর পর, মানে আমার ছেলে হওয়ার 4 বছর পর জি। ঢাকায় গেলাম। আমার এই পুরান, আমি একটু পরিষ্কার মানুষ, একটু না আমি অনেকটাই, মানে আমাকে অনেকে দেখলে বলে সুচিবাই। হ্যাঁ, আমি এগুলাই, ময়লা পছন্দ করেন না? হ্যাঁ, এগুলাই পরিষ্কার করে রোদে শুকিয়ে টুকে কিছু ধুয়ে পেয়ে আমি সব কিছু রাখলাম। খাটটা কিনছে ওই মাথার থেকে এই মাথা ধরে দে বাইঠা, আমাকে বলতেছে থাকো, কারণ বেকার ছেলে যে সে,
সে তো বেকার। সরকারি চাকরি। তো থাকলাম। এর মধ্যে আমার ছেলে অনেক বড় অসুস্থ হইলো। আমার ছেলে হার্নিয়া হইলো, অপারেশন করালাম, তখন ওর 4 বছর বয়স। ইস, এর মধ্যে আমার ছোট বেবিটা পেটে। তার মধ্যে তার পোস্টিং হয়ে গেল অন্য জায়গায়, ময়মনসিংহে পোস্টিং হলো। তখন আমি আর চলে আসলাম আমাদের এলাকায়। আসার পর আমার ছোট বেবিটা হওয়ার পর আমি চলে গেলাম। আমার ছোট বেবিটা হয়েছে আমার বাসার থেকে আমার যেখানে ওনাদের আর কি ইটা, ওখানে অনেক দূর। তো আমি যাব না ওখানে, আমার ছোট ছেলেটাকে রেখে আমি যাবো না। আমি বলছি এখানে ক্লিনিকে করি অপারেশন, ক্লিনিকে সে করতে দিবে না। এর মাঝে আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল, আমি ক্লিনিকে করছি। এটার জন্য আমাকে এখনো কথা শোনায়। কতগুলো টাকা গেছে ক্লিনিকে, 12,000 টাকা গেছে, আমার বাবা আমায় অর্ধেক টাকা দিছে। এরকম ভাবে আমাকে ছেলেটা মেয়ে বাচ্চাটা হলো। হওয়ার পরে আমার বাচ্চাটা ছোট বেবিটা হয়তো তাকে আমি দেখিনি, কারণ সে গাড়িতে ছিল, আমি একা। আমি যখন অপারেশন থিয়েটারে যাই আমি চিন্তা করি অপারেশন করবো কি করবো না, বাঁচবো কি বাঁচবো না, কারণ আমার তখন অনেক অবস্থা খারাপ ছিল, প্রেশার লো হয়ে গেছিলো, আমার রক্ত বেরোতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভেবে ভেবে গেল, জীবনটা মানিয়ে নিলাম। তো বেবি হওয়ার পরে আমার 1 মাস পরে আবার চলে নিয়ে গেলো মামি সিং যে আমি আরো বস্তিতে। আমি রান্না করি, 2 চলে 7 ফ্যামিলি, তাও ওই মানুষের বাসায় কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায় এদের সাথে। মানে ভাতটার ভিতর থালা বাটি মাজছি, ভাতটার ভিতর কাপড় চোপড় ধুইছি, ভাতটার ভিতর সবকিছু করছি। আমার হাত পায়ে ঘা হয়ে গেছিল। আমার ছোট বাচ্চা যে আছে, 2টা ছোট ছোট বেবি, আমার একটা কাজে বড় এখানে নেই। যে গল্পটা আমাকে বলছেন ওইটুকু বলেন, হাউ ডু ইউ ফাইট ব্যাক? হ্যাঁ, তো আমি বলতেছি এর মধ্যে আমি এর ওই যুদ্ধ করতেই আছি, করতে 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 সহ্য করতে করতে ফ্যামিলির কাছে বলি। আমার ফ্যামিলি বলে মেনে নাও, ডিভোর্স হলে কি করবা, কই যাবা, আমি তো বাসা উঠাবো না। বাবা বলে আমি তো বাসা উঠাবো না। তো আমি তো কই যাবো, আমার তো কোনো আশ্রয় নেই। নিজে তো কোনো কাজকর্ম শেখেন নাই, পড়ালেখাও করেন নাই। আমি জীবনে অনেক কিছু করছি। তো এরকম ভাবে আমি টাঙ্গাইল চলে আসলাম, আবার আমাদের এলাকায় চলে আসলাম। আসার পরে আমি বললাম যে ওনাকে 2019-এ আপনি একটা জায়গা কিনেন, আমি আমার দুলাভাইকে বলি, তো শেয়ারে জায়গা কিনতেছে, ওইভাবে শেয়ারে ফ্ল্যাট করবে, তাহলে কিনেন, টাকা নেই। আমার গয়নাগাটি যা ছিলাম সব বিক্রি করে দিছি, বিক্রি করে বলছি যে আর কিছু টাকা নিয়ে কিনে ফেলেন। মানে ওর মার কাছে মা টাকা দিবে না, 1 টাকা দিবে না। আমার গয়না সব বিক্রি করে দিল। বিক্রি করে সে জায়গা কিনলো, কেনার পরে দিল জায়গা বিক্রি করে, 1 বছর পর জায়গা বিক্রি করে দিল। বিক্রি করে আমাদের এলাকায় একটা ফ্ল্যাট কিনলো, মানে ফ্ল্যাটের কেনার এইগুলো প্রিপারেশন নিল। আচ্ছা ঠিক আছে, বললো যে ফ্ল্যাট করতেছি, কষ্ট করো। আচ্ছা কষ্ট করি, আমার কষ্ট করতে সমস্যা নেই, কষ্ট তো করেই আসতেছে এত বছর ধরে। এমন কষ্ট যে আমার মাসে খাইতে গেলেই খাইতে টাকা নেই। আমি যে একটা জিনিস খাবো, পোশাক আশাকের কথা ভাই বাতি দিলাম, একদম টোটালি বাদ দিলাম পোশাক আশাকের কথা। খাবো যে সেটাই টাকা নেই। আব্বুকে বলতাম, আমার আব্বু একবারে, আমাদের নিজস্ব দোকান আছে 2টা আমাদের শহরে, আব্বু সেখান থেকে আমার 3 সেট 4 সেট 5 সেট করে কি কাপড় কিনে দিত, সেটাই আমি বস্তা চালাই দিতাম। হ্যাঁ, এই শীতের দিনে, শীতের মধ্যে মানে 15 বছর 14 বছর সংসারে, শীতের মধ্যে সে আমাকে একটা শাল দিছে, সারা 15 বছরের মধ্যে একটা শাল কিনে দিছে সে আমাকে। কখনো জিজ্ঞাসা করে না ছেলে মেয়ের কি লাগবে, তোমার কি লাগবে, কোনো জিজ্ঞাসা করে না। তো সে কি করলো, ফ্ল্যাটটা কিনলো। 3 বছর ভাই কষ্ট করলাম ফ্ল্যাটের জন্য। এই বছরে প্রথমে আমার টাইফয়েড জ্বর হইলো, মারাত্মক অবস্থা আমার, আমি 8 দিন হসপিটালে ভর্তি। এর মধ্যে সে ফ্ল্যাটটা বিক্রি করে ফেলছে। বিক্রি করছে আমাকে জানায় না ভাইয়া, কিচ্ছু বলে নাই আমাকে। বিক্রি করে টাকা কোথায় রাখছে তাও জানি না। এর মধ্যে কি করছে, 5 লাখ টাকা লোন নিছে। সে সব টাকা নিয়ে ব্যাংকে রেখে দিয়ে লোন টানতেছে, আমার গয়নাগাটি বিক্রি করে যাচ্ছে তার নামে সবকিছু। এই 14 বছর যে আমি সংসার করছি ভাইয়া, 14 বছর আমার নামে 5 লাখ টাকা।
তারপর থেকে ভাই আমি 2 বছর যাবত ফাইট করতেছি। আমি এই টুকটাক লাইভ করতাম, যে আমাদের এলাকায় হ্যাঁ লাইভ করতাম, ওখান থেকে কিছু টাকা পাইতাম। মানে এরকম টুকটাক জিনিসপত্র করে 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 আমি আমার ছেলে মেয়ের চলতাম। লাস্ট মুহূর্তে এবছরে এসে আমি এটা খুব কষ্টে ভাইয়া, খুবই কষ্টে আমার স্বর্ণ বন্ধ টন্ধ দিয়ে ভাই আমি একটা কেকের ক্লাস শিখলাম। শিখে আমি কেকের বিজনেস করতেছি ছোটোখাটো। এই বিজনেস নিয়েও তাদের আমার সমস্যা, পরিবারের সমস্যা। এর মাঝে আমি একটা কথা বলি, এই জিনিসটা ভাই আমি জীবনে কোনোদিন ভুলবো না। ঘরের ভিতরে আমার ভাই ভাবিকে বাইরে সিটকা লাগিয়ে, ঘরে বিছানা আমার হাজবেন্ড বসা, পাশে আমার বাবা বসা, মা আমাকে মায়ের চেহারা বিভ্রস্ত করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, কি কারণে? আমি আমার হাজবেন্ডের ডিভোর্স দিতে চাই। কেন ডিভোর্স দিতে চাই? আমি এভাবে থাকবো না। কতদিন এভাবে থাকা যায়? কে মারতেছে আপনাকে? আমার মা। মায়ের আমার চেহারা এরকম বলে ফেলেছে। আমার ভাইয়া বলতেছে আম্মু দরজা খুলো, দরজা খুলো। দরজা যখন খুলে তখন আমার ভাইয়া বলে তুমি কি মানুষ? আর শাহিন তুমি কেমন মানুষ যে তোমার সামনে তোমার বউকে মারতেছে, তুমি আটকাচ্ছ না? সে তো বলতে পারতো স্বামী হিসাবে যে, সে বলবে কেন? সে তো ওরে ডিভোর্স দেওয়ার জন্য আপনি মার খাইতেছেন। সে তো বলতে পারতো যে মারধর না করে মুখে বলেন। সে যখন আমার পরিবার মা আমাকে মারে না, সে তো খুশি হবে, মজা নেয়। হ্যাঁ স্বাভাবিক, সে খুব মজা নেয়। আমার আমার অপরাধটা কই লাগতেছে বোন শোনেন, এই পুরো আপনার পুরো গল্পের জায়গাটা, আপনার পুরো জীবনের জায়গাটা সবচেয়ে অসুবিধার জায়গা হচ্ছে আমার, আপনি প্রতিবাদী না। ভাই আপনি একবার থাপ্পড় খাইলে আপনি যদি সেকেন্ড বার আপনি তার নামে কেস না করেন, সে আপনি সেকেন্ড বার অন্য গালে থাপ্পড় খাবেন, এটা দুনিয়ার নিয়ম। আমি বলি আমার মারা না। আপনার মার কথাই আমি শুধু বলতেছি, আমি দুনিয়ার সব জায়গায় যত জায়গায় সব জায়গায় আপনি ইচ্ছা করে মার খাইতেছেন। আপনি অবলা না রে ভাই, আপনার হাত পা সব আছে। আমার মা, আমি আমার মাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমার এই জীবনটা ধ্বংস করেছেন একমাত্র মাথায়। মেয়েদের বিয়ে মারাই সবচেয়ে ডিস্টার্বটা করে। হুট করে কারো একজন কোন একটা ছেলে দেখা জামাই ভাইবা পাগল হয়ে যায়। আমার স্বামীর প্রচুর মানে মনে হয় কি তারা আমার শ্বশুর শাশুড়ি। বুঝতে পারছি। একটা মেয়ের বিয়ে দেওয়ার পরে হাত ছাড়তে হয় না। বলে কি ফ্ল্যাট বিক্রি করছো তো কি হয়েছে? আমার স্বপ্ন ছিল, আমি 3টা বছর এটা কষ্ট করছি। তা নিজে কিনলেন না কেন? নিজের নামে কিনলেন না কেন? আমার নামে তো একটা সুতাও নেই। তাহলে তো ওটা আপনার না। ওই যে স্বামী তো। আর দূর, স্বামী তো। এখন তার চাকরি আর 1 বছর আছে ভাইয়া। আমি তো সে যদি লাথি দিয়ে বাইর করে দেয় যাবেনটা কই আছে? আমি এটাই বলতেছি, আমি যতটুকু বাতাসের গুঞ্জন শুনছি সে বিয়ে করবে। স্বাভাবিক, সে কারণ আপনি আপনারে মারলেও আপনি কিছু করেন না, আপনারে চিকিৎসা করাইলে আপনার না করাইলে অসুবিধা নেই, তাহলে তো আপনার ছাড়ি দিতে অসুবিধা নেই। কাহিনী কি ভাইয়া, আমি আমার ছেলে মেয়ে অসুস্থ হইলে সে 2 টাকা দেয়। খরপোশ পান না বলে কোনদিন কেস করে দেখছেন? বলে কি আমার বাবা বলে কি কেস করলে কি করবে? আমার মামা খুব বাজে ভাষায় কথা বলে ভাই। আমি আমার পরিবারকে আপনি আপনার মা বাবা চান কেন? আপনি তো বুঝতেই পারছেন যে তারা আপনার আপন না। আমার পরিবার আপনি আলাদা থাকেন, আলাদা ইনকাম করে থাকেন, 1000-2000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকেন, নিজের মতো করে থাকেন। আমার 2টা ছেলে মেয়ে। তো আপনার তো একার ছেলে মেয়ে না, আপনার জামাইয়ের ছেলে মেয়ে, জামাইয়ের কাছে ফেলে দিয়ে চলে আসেন না। আমার ছেলে মেয়েও তো এই ঢঙের কথা বলেন না। ছেলে মেয়েকেও তো আমার আদৌ করে না। ও আপনার তো একার নারী রেসপন্সিবিলিটি ভাই, রেসপন্সিবিলিটি তার, দায়িত্ব তারও, বরং তার বেশি। কান্না সমাধান না, কখনো কখনো কান বরাবর থাবড়াও লাগে, কান্না সমাধান না। এই যে আমি আপনার সাথে আসছি না ভাইয়া, হ্যাঁ আমি জানি আমার বাসায় গেলাম একটা বিশাল ঝড় যাবে। কিন্তু আপনি লার্নিংটা নিয়ে যান আমার কাছ থেকে। কোনোদিন ভারতবর্ষের স্বাধীনতা ব্রিটিশ উপহার দেয়নি, রক্ত ঝরাইতে হয়েছে। পাকিস্তান বাংলাদেশকে স্বাধীনতা দেয়নি, রক্ত ঝরাইতে হয়েছে। যত বিপ্লব, যত স্বাধীনতা, সবকিছুর জন্য রক্ত লাগে। আমার মা কি বলে জানেন? আপনার মা বাবা হাজবেন্ড কেউ আপনার না দুনিয়ার, আপনি আপনার নিজের শরীরটা ছাড়া কেউ আপন নাই। আপনার সন্তানও আপনাকে ফেলে চলে যাবে। আমাকে একটা কথা বলতে চাই ভাইয়া। বলেন। হ্যাঁ, আমার বাবা বলে কি বাহার থেকে বেরিয়ে কি করবি? আগেকার যুগে একটা মানুষ কথা বলতো না, খারাপ ভাষায় কথাটা বলতো যে মেয়ে বেরিয়ে গেলে হয় আর ছেলে বের হয়ে গেলে হয় বাদশা। এখন তো সেই যুগটা নাই। না, উল্টা, ছেলেদের চাকরি নেই অন মার্কেটে, আর একটা মেয়ে ছেলে সব বলে কি বাহার থেকে বের হতে হবে, কুত্তায় ছেলে হবে। বাবা মা কি কথা বলে। আর ঘরের মধ্যে তো খুব ফুলের বাগানে আছেন আপনি। আর আমার বলে কি
আমি যখন বাসায় এইটা সব নিয়ে ঝগড়া করি যে মা বলে নিচের দিকে তাকাও, অমুকে কষ্ট করতেছে তমুকে কষ্ট করতেছে। আচ্ছা আমি নিচের দিকে তাকাইলাম, তুমি কেন এসি কিনছো? আমি নিচের দিকে তাকালাম, তুমি কেন ওয়াশিং মেশিন কিনো? আমার প্রশ্ন এই জায়গায় না ব্রাদার, আপনি ভুল জায়গায় আছেন। আমার প্রশ্ন হচ্ছে আপনি কি করছেন? আমি এখন বর্তমানে একটা ছোটখাটো বিজনেস শুরু করছি। আপনার মা জামাই বাপ কে কি করলো কিছু যায় আসে না, আপনি নিজের জন্য কি করছেন? আমি এখন যতটুকু করতেছি ভাইয়া, একা বললাম না যে আমার হাতে টাকা না থাকলে আমি কিভাবে কি করব? টাকা না থাকলেই ব্যবসা হয়? কে বলছে টাকা লাগে হ্যাঁ ব্যবসা করতে? শুনেন না ভাই, আমি কেকের বিজনেসটা করতেছি খুব কষ্টে। আমি কেকের প্রোডাক্ট কিনতে আমার 30-40 হাজার টাকার মতো লাগছে। হ্যাঁ আমার আপনি কি চান আপনার পেজের নাম বলতে? হ্যাঁ হ্যাঁ আমার আপনি তাহলে বলেন, এখনই বলেন। রাবেয়া বসরি, বানান বলে দেন। RABEYA বসরি, BORSA। সো যারা কেক কিনতে চান কন্ট্রাক্টর, ভাইয়া আপনি লিংকটা দিয়ে দিন আমার কাছে আপনি ফেসবুকে। পোস্ট করে দিন আমার ভিডিও নিচে, লিংকটা পোস্ট করে দেন, আমি ফিল করে দেবেন। তো বাট আমি এই জায়গাটা শেষ করতে চাই, আমি আর নিতে চাই না। আমার অ্যাকচুয়ালি রাগ হচ্ছে আপনার উপরে বোন। আমার মেয়ে আছে তো, এবং আমার মেয়ে যদি আপনার মতো কান্নাকাটি করে আমি থাপড়াবো ধইরা। যে তোমার গায়ে একবার থাপ্পড় দিতে পারে তার নামে যদি কেস না করো, প্রতিবাদ না করো। আমি আরেকটা কথা আমি স্কিপ করে বলতেছি আপনার। তো আমি এই বছরই আমি বান্ধবী বাসায় যাই। বান্ধবী বাসা বগুড়া। তো আমার হাজবেন্ড ছুটি থাকা অবস্থায় বান্ধবী বাসায় যাই, জীবনও কোনদিন যাইনি এই অবস্থায়। তো আমি বললাম যে এবার যাই। ও বলতেছে জীবন অনেকদিন ধরে দেখা হয় না, অনেক দীর্ঘ কয়েক বছর ধরে দেখা হয় না, তার মানুষ কি যায় না? আমরা আম্মু ফোন দেবো, হ্যাঁ হাজবেন্ড আসছে তুমি কেন গেছো? মানে আমি কি করে আসছি আম্মু, আসছি তো। জানেন, বিশ্বাস করেন আপনার মার প্রতি আমার একটু রাগ হচ্ছে না। বিশ্বাস করেন আমার রাগ হইতেছে আপনার ভাই উপর। শুনেন আমি বলি, শুনতে তো চাই আমি না। পরে বাসায় আসছি, আসার পর তাকে আমি দেই নাই কেন? আমার বাবার সামনে আমাকে এখানে কামড় মেরে আমাকে দেই জখম নাই করে কেন দেয়। মানে কি? মানে শারীরিক সম্পর্ক তার কেন হয় না আমার হাজবেন্ডের সাথে? সিরিয়াসলি? হ্যাঁ আমি যেদিন আসছি সেদিন সকালবেলা শ্বশুর বাড়িতেই, অশ্বশুর বাড়িতেই আমাকে থাপ পাইলো। আমার বাপে তো বাথরুম থেকে উজু করতেছে, আমার বাপে শুনতেছে আমাকে থাপ পাইতেছে। তো থাপ্পড় আওয়াজ শুনতেছে, আমার চেহারাটা জায়গায় জায়গায় পিঠের অস্ত্র করে ফেললো। আমার বান্ধবী দেখে বললো, কাকি এই মায়ের খাওয়ার জন্য আমার বান্ধবীটাকে নিয়ে গেছিলেন এভাবে বইলা? ও তো কান্নাকাটি, তোমার চেহারায় কি করছো? আমার খালা এসে বলে কি তুমি কি কুত্তা? না না না, ট্রু। দোষ আপনার, এই আপনার পুরো লাইফে আর আমি কারো যদি দোষ নেই। বলি না যে আমি আইনের ব্যবস্থা নিব, আমার বলে কি, আমার বাবা মা আমার হাজবেন্ড বলে যাও তোমার জন্য সবাই বসে আছে। হ্যাঁ, সরকারি আইন উকিল আছে বিনা পয়সা। আমি বলছি আমি সরকারি বাদী মামলা করে দিব। এই দোষ আপনার। আপনার পুরো লাইফে এক ফোঁটা চোখের জল অন্য এখন কারোর জন্য ভাই হয় আমার নাই। কথা হইলো, আমার 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 সবার কাছে, সরকারি লোকদের কাছে আমার আর্জি যে একটা আমার অনুরোধ, যে আমার 2টা ছেলে মেয়ে আছে, সে যথে কিছু না কিছু তো পাবে। আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করি না, আমার 2টা ছেলে মেয়ের ভবিষ্যৎটা যেন তারা উজ্জ্বল করে দেয়। আর একটা বছরই ভাই আছে হারাতে, 1 বছর পরে আমি আর ওকে ধরতে পারবো না, ছুটতে পারবো না। আপনি ওনার ডিপার্টমেন্টে লিখিত লেটার দেন। দিছিলাম ভাই, ফোন দিছিলাম, এটার জন্য অনেক অত্যাচার ফোন করলো। দেওয়ার কথা বলতে, লিখিত লেটার দেওয়ার কথা বলছি। আমি এটা বলছিলাম দিব, পরে আপনার বলে কি এনআইডি, সবাই দরজায় বাচ্চার বসে এনআইডি আছে। নিয়ে, আপনার এনআইডি বাচ্চার এনআইডি নিয়ে তার দপ্তরে তার হেড বরাবর লিখিত দেন, পুরো ঘটনা দিয়ে আইনজীবীর মাধ্যমে। আমি এটাই চিন্তা ভাবনা করছি। জি, আপনি শুনে রাখেন, আপনার পুরো জীবন আপনি একা নষ্ট করছেন। আপনার মা করেনি, আপনার বাপ করেনি, আপনার জামাই করেনি। ট্রাস্ট মি, আমি আপনার সিনিয়র এবং এটা আমার পেশা, আমি জানি আমি কি বলতেছি। পুরো দোষটা আপনার। মেনে নেওয়া সমাধান না, সহ্য করলাম সমাধান না, সম্মানের সাথে বাঁচার জন্য অনেক কিছু করতে হয়। হ্যাঁ না করেননি তো আমি পরিবারের সাথে মিলে অনেক ফাইট করছি। কোথায় ফাইট করছেন আপনি? আপনি কোনোদিন নিজে গিয়ে আলাদা করে বাঁচার চেষ্টা করছেন? না আমি তাহলে ফাইট কই আমি করলেন? ভাই আমি এমন আমি আছে- থাপ্পড় খাই টিকে আছি, এটা আমার ফাইট হইলো? সরি, আমি আমি এটাকে অসম্মান মনে করি। শুনেন ভাইয়া, আমি 60টা ঘুমের ওষুধ খাইছি। এইটা ফাইট? আমার মা বলে কি মরতেছে মরতে দে। হ্যাঁ স্বাভাবিক, মরলে মরে যাবে। তুমি ঘুমের ওষুধ খাইলে তোমার বাঁচার কোনো রাইটসই নাই। আমার দুলাভাই জোর করে আমাকে হসপিটাল নিয়ে যাবে না বলে। কেন নিছে? তোর তো ফেলে দেওয়া উচিত রাস্তায়। আমার 2টা ছেলে মেয়ের দিকে তাকায় আমি কিছু আমি করতে- ছেলে মেয়ের দিকে তাকায় ঘুমের ওষুধ খাইলাম? বাহ, কারণ ওদের তো আমি বাদ ছাড়া দাও। কেউ আমার নেই। আমার আমার আর নিতে ইচ্ছা করতেছে না। আমার তোমার প্রতি অসম্মান লাগতেছে এখন ভাই। এটা কি ধরনের আচরণ? বি স্ট্রং। আমি একটা কথাই বলতে চাই, যারা ডিফেন্সে চাকরি করে তারা যদি কেউ দেখে থাকে আমাকে হেল্প করো। কেউ করবে না, আসলে কেউ হেল্প করার মতো কেউ করবে না, কেউ কারণ নাই। ভাই আপনি নিজের হেল্প করতেছেন না।
মানুষের টাকা পড়ছে আপনি এসে হেল্প করবে? আমি যে কেকের বিজনেস শুরু করছি না ভাইয়া, আমার বাপের খাতা নিয়ে বসে কয় টাকা লাভ করলি, কেন আপনি বাপের কাছে দেখাবেন? কয় টাকা কেন আপনি বাপের কাছে যাচ্ছেন আমার এটা বুঝেন। আমি বাসায় যাই, কেন? বাবা মা তো যাই, আমি এখন এটা ওরে ভাই খোদা হাফেজ।